এই এসআইআর পুরোটাই অসাংবিধানিক। এসআইআর করার কোনো অধিকার এই নির্বাচন কমিশনের নেই। আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাদের যে প্যানেল, যে বিচারপতিরা বিচার করছেন তার মধ্যে একজন বাঙালি বিচারপতি, দুজন অ্যাকচুয়ালি বাঙালি বিচারপতি আছেন। জয়মাল্য বাগচি সরাসরি এই প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে নির্বাচন কমিশনের অফিসার, সে বিএলও হোক আইআরও হোক, তার কি অধিকার আছে আমাকে আমার দেশের নাগরিক এটা নির্বাচিত করার, এটা ঠিক করার অধিকার কি আছে? এটা সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে ওদের জিজ্ঞেস করছে, ওর কোনো উত্তর ওদের কাছে নেই। ওরা বলতে বাধ্য হচ্ছে যে না, এই এসআইআর এর নাম না থাকলে তো আমরা কাউকে বেনাগরিক বলছি না, এর তো কোনো পুলিশি তদন্ত হচ্ছে না, তাহলে এটা কি হচ্ছে? আমরা প্রথম দিন থেকে যে কথা বলেছিলাম, ওরা এনআরসি করবার জন্য এনপিআর এর তালিকা তৈরি করছে। ওদের চোখে যারা সন্দেহভাজন তার নামের তালিকা তৈরি করছে কাগজ দিয়ে। আপনি জানেন ভোটার তালিকায় নাম নেই বলে কালকে নিশ্চয়ই কাউকে ওরা ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না, কিন্তু আসলে ওরা তৈরি করতে চাচ্ছে এনপিআর এর এই তালিকাটা। সুপ্রিম কোর্ট যখন চেপে ধরেছে, আপনি তো এখানে শুভেন্দুর মতো কতগুলো আদামস্তান চিৎকার করে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে আমরা 1.5 কোটি ভোটারকে বাদ দেবো, 1,25,00,000 মানুষকে বাদ দেবো। আর সুপ্রিম কোর্ট যখন ওদের জিজ্ঞেস করছে তাহলে তুমি যে এসআইআর এর জন্য যে বিজ্ঞপ্তি জারি করেছো, কোথাও তো বলনি যে তুমি বেআইনি নাগরিককে ধরার জন্য এসআইআর করছো? কারণ এটা কথা যদি সুপ্রিম কোর্টে বা বিজ্ঞপ্তিতে বলে তাহলে ওদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে। ওই যে বিহারের এসআইআর হলো, কত কোটি রোহিঙ্গা, কত লক্ষ, কত হাজার রোহিঙ্গা তুমি খুঁজে বার করতে পেরেছো? পশ্চিমবঙ্গে যারা বলে যাচ্ছে এটা জানে যে তুমি কি তালিকায় কজন বিদেশির নাম খুঁজে পেয়েছো, এই জবাব দিয়ে ওদের দিতে হবে। আর ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান নির্বাচন কমিশনকে এই অধিকার, এই দায়িত্ব দেয় না। ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর কেবল ঠিক করতে পারে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরে যে এই লোকটা আমার দেশের লোক নাকি এই লোকটা বিদেশ থেকে বেআইনি ভাবে এসেছে। আর অমিত শাহ যতবার বাংলায় আসছেন আপনারা জানেন, একটা ধোঁয়া দিয়ে ভোটকে সংগঠিত করার চেষ্টা করছেন যে বাংলাদেশ থেকে বলে লক্ষ লক্ষ মুসলমান মানুষ বর্ডার পেরিয়ে ঢুকে পড়ছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা জানি পূর্ব পাকিস্তান হওয়ার পর, এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বহু লক্ষ লক্ষ বাংলাদেশ থেকে আসা মানুষ 50 বছর আগে, 40 বছর আগে, কেউ 20 বছর আগে এদেশে এসেছেন। তার সিংহভাগ মানুষ হিন্দু মানুষ, তারা এপারে চলে এসেছেন বিভিন্ন কারণে। কেউ অর্থনৈতিক কারণে এসেছেন, কেউ ধর্মীয় কারণে এসেছেন। তারা এসেছেন, যারা এসেছেন তার সিংহভাগ মানুষ হচ্ছেন হিন্দু মানুষ, ওই মতুয়া সম্প্রদায়ের ভাই বোনরা সংখ্যায় যারা বেশি। আর যে নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলছেন অনুপ্রবেশ ঘটছে, আমরা তাকে শুধু বলতে পারি যে আপনারা ভেবে দেখুন যে কত বড় নির্লজ্জ হলে কথা বলতে পারে। নরেন্দ্র মোদী 2014-তে ভোটে জেতার আগে এই অমিত শাহ আমাদের কাছে বলেছিল যে মোদী যদি ক্ষমতায় বসে সীমানা পেরিয়ে একটা মাছিও গলতে পারবে না। আজকে 11 বছর ওরা দেশ শাসন করছে, আজকে বলছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় জিতলে তাহলে বর্ডার পেরিয়ে বলে একটা মাছিও ঢুকতে পারবে না। কত বড় নির্লজ্জ হলে স্বরাষ্ট্রমন্ত্রী যে তোমরা বলেছিলে যে বিজেপি ক্ষমতায় বসলে সীমান্ত পেরিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশ হবে না, আর আজকে ভোট চাইছো, চারিদিক থেকে বলে লক্ষ লক্ষ বাংলাদেশি রোহিঙ্গা ঢুকে পড়ছে। যদি ঢুকে পড়ে থাকে তার দায়িত্ব তোমার। কোন চক্ষু লজ্জা থাকলে পদত্যাগ করার কথা ছিল তোমার, আর তুমি দুহাত তুলে আবার ভোট চাইতে আসছো বাংলার মানুষের কাছে। কারণ ওরা জানে বাংলার মানুষ আজ পর্যন্ত বিজেপিকে জায়গা দেয়নি। স্বাধীনতার পর থেকে বাংলার বিধানসভার দিকে তাকিয়ে দেখুন, ওরা 2টো এমএলএ জেতাতে পারত না। আজকে যখন আমি 24 তারিখ জানুয়ারি মাসের এখানে দাঁড়িয়ে কথা বলছি, গতকাল ছিল 23শে জানুয়ারি। আমরা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনটা গতকাল ছেড়ে এসেছি। আমি নেতাজি সুভাষচন্দ্রের একটা কথা আপনাদের সামনে বলতে চাইছি, কারণ যে শ্যামাপ্রসাদকে ওরা বাংলায় প্রতিষ্ঠিত করতে চাইছে, নেতাজি সেই শ্যামাপ্রসাদকে দাঁড় করিয়ে ধরে বলেছিল, বাংলায় যদি হিন্দু মুসলমান করতে আসো তোমার সংগঠনকে বলপূর্বক গায়ের জোরে
প্রতিহত করব। আমরা সেই নেতাজির বাংলা, আমরা ভগৎ সিং এর ভারতবর্ষ, রামপ্রসাদ বিসমিলের ভারতবর্ষ। আমরা যারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে হিন্দু মুসলমানের বিভাজন করতে আসবে, এই বর্বর ফ্যাসিস্টরা প্রথম দিন থেকে ভারতবর্ষের জাতীয় পতাকাকে ওরা ঘৃণা করেছে, ওরা ভারতবর্ষের সংবিধানকে ঘৃণা করেছে, ভারতবর্ষের ধনী দরিদ্র হিন্দু মুসলমান সমস্ত মানুষের সার্বজনীন যে ভোটাধিকার তাকে ওরা ঘৃণা করেছে। ওরা কোনোদিন মানতে পারেনি ব্রাহ্মণের ভোটের একটা ভোটের একই দাম, চন্ডালের একজন দলিতের ভোটের একই দাম, একটা মুসলমান মানুষের ভোটের একই দাম। ওরা প্রথম দিন থেকে বিরোধিতা করেছে। যেদিন ওরা দিল্লিতে ক্ষমতায় বসেছে, ওরা ঘুর পথে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এসআইআর এর মাধ্যমে ভারতবর্ষের মানুষের এই সার্বজনীন ভোটাধিকার ওরা কেড়ে নিতে চাইছে। আপনারা জানেন এই আক্রমণ শুধু মুসলমানের উপরে নয়, মাত্র কিছুদিন আগে ডিসেম্বর মাসের 25 তারিখ সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উৎসব আনন্দে পালিত হয়। আর ভারতবর্ষে এই হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন আরএসএস, বিজেপি, বজরং দল ওই 25 তারিখ ভারত বেছে নিয়েছিল ভারতবর্ষের খ্রিস্টান মানুষদের চার্চগুলোকে আক্রমণ করার জন্য। তারপরে আপনারা উড়িষ্যায় দেখেছেন কিভাবে পাদ্রীদেরকে ওরা গোবর খাওয়াচ্ছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। এই বর্বর শক্তিটা ভারতবর্ষের মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনকে, যা ভারতবর্ষকে ধ্বংস করে দিতে চাইছে। যারা হাজার হাজার বছর ধরে, শয় শয় বছর ধরে ভারতবর্ষে হিন্দু মুসলমান আপনারা বলছিলেন পাশাপাশি আমরা বাস করেছি, একই স্কুলে পড়েছি, একই দোকানে খাবার খেয়েছি। ভারতবর্ষের এই ঐক্যটা এই আরএসএস বিজেপি ঘৃণা করে। ওরা ক্ষমতায় থাকবার জন্য এই ঘৃণা পশ্চিমবঙ্গে আমদানি করবার জন্য এসআইআর এর মতো একটা বিভাজনমূলক প্রক্রিয়া ওরা চালাতে চাইছে। আমরা যখন এই কথাগুলো বলছিলাম, আপনারা বলছিলেন যে আমার বাংলার রাজনৈতিক নেতারা অনেকে অনেক কিছু বলেছিলেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি বেঁচে থাকলে এসআইআর হবে না। সারা দেশের বামপন্থী মানুষরা ঐক্যবদ্ধভাবে প্রথম দিন থেকে এসআইআর এর বিরোধিতা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের যে বামপন্থীরা ক্ষমতা হারানোর দুঃখ এখনো ভুলতে পারেননি, তারা আমাদের বুঝাচ্ছিলেন না আমাদের সময় তো 2002-তে এসআইআর হয়েছিল, তখন তো কোনো হইচই হয়নি। আর আমরা বারবার করে বলছিলাম এই জিনিস কোনোদিন হয়নি, এখতিয়ারই নেই ভারতবর্ষের নির্বাচন কমিশনের। এ কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আমি শুধু একটা তথ্য দিচ্ছি। আপনারা আরটিআই জানেন, আমরা যে ইনফরমেশন জানার, তথ্য জানার যে আইন, তাতে জানতে চাওয়া হয়েছিল এই যে এসআইআরটা করছেন, আমার বাপ ঠাকুরদা কোনোদিন তো এসআইআর দেখেনি যেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে লোক দাঁড়াচ্ছে, কেউ দেখেনি, কোনোদিন হয়নি এরকম এসআইআর। তাহলে এসআইআর এর যে বিজ্ঞপ্তিটা নির্বাচন কমিশনের কোন অফিসার কবে নিলেন, এটা একটু আমাদের দেখান। নির্বাচন কমিশন কি উত্তর দিয়েছে জানেন? নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়নি। আর তার হয়ে এই সিদ্ধান্তের যারা ওকালতি করছিলেন তাদেরকে আপনাদের উচিত কান ধরে ক্ষমা চাইতে বাধ্য করা। নির্বাচন কমিশন দায়িত্ব ছেড়ে ফেলছে, তাহলে আমরা বলছি কে নিয়েছিল এই সিদ্ধান্ত? স্পষ্ট এটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তর থেকে বেআইনি নির্দেশে। আর আপনারা জানেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে সংবিধান যেদিন থেকে আমরা গ্রহণ করেছি, স্বাধীনতার পর থেকে আমরা নিরপেক্ষ রাখার কেন? যদি দেশের নির্বাচন কমিশন যদি কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলে, যদি রাজ্যের নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গ সরকারের কথা শুনে চলে, তাহলে নির্বাচন করার দরকার কি? যে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন স্বাধীন হবে, নিরপেক্ষ হবে। আর এই নিরপেক্ষতা রাখার জন্য আপনারা জানেন আমার দেশের যে নির্বাচন কমিশন, তাকে সমস্ত রকম কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের থেকে আলাদা স্বশাসিত সংস্থা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছিল কি করে নির্বাচন কমিশনারকে নির্বাচন করতে হবে। 3 জনের কমিটি হবে, দেশের প্রধানমন্ত্রী থাকবেন, সংসদে বিরোধী দলের নেতা থাকবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন, তারা মিলে ঠিক করবেন নির্বাচন কমিশনারকে। ভাবুন, আর এই যে গণেশ কুমারকে ওরা নির্বাচিত করে নিয়ে এসেছে, কিভাবে নির্বাচন করতে পেরেছে?
কারণ ওই যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তাকে অস্বীকার করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের ধারণাকে পদদলিত করে নরেন্দ্র মোদী আর তার ক্যাবিনেট মিনিস্টার আর ওই একজন নামকাওয়াস্তে তিনজনের কমিটিতে দুজন যদি নরেন্দ্র মোদীর লোক হয়, আপনারা বুঝতেই পাচ্ছেন, ওরা ওই আরএসএস এর জ্ঞানেশ কুমারকে ঘুর পথে ভারতবর্ষের নির্বাচন কমিশনার বানিয়েছে। আর বানিয়ে তিনি বলছেন এটা তো নতুন নির্বাচন কমিশনার, আগের সাথে একে গুলিয়ে ফেলবেন না। আমরা তো কাজে হারে হারে বুঝতে পাচ্ছি এর আগের কোন নির্বাচন প্রক্রিয়ারে এত শয় শয় মানুষের প্রাণ যায়নি। বিএলওরা আত্মহত্যা করছে, আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন আসামের ওই মহিলা বিএলও, তিনি তালিকা নিয়ে আমাদেরকে বলছেন যে কিভাবে মানুষের নাম বাদ দেওয়ার জন্য তাকে বাধ্য করা হচ্ছে। রাজস্থানের কিরিটি কুমার, আপনারা ভিডিও দেখেছেন, তাকে বিজেপি নেতারা কিভাবে মুসলমান মানুষের নাম বাদ দেওয়ার জন্য বিএলও তিনি বলছেন আমি কালেক্টরের কাছে গিয়ে আত্মহত্যা করব। এ ঘটনা ভারতবর্ষের স্বাধীনতার পরে বহু নির্বাচন হচ্ছে, কেউ দেখেনি। যারা এসআইআর কে ন্যায্য করার চেষ্টা করছিলেন, ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছিলেন, ন্যূনতম লজ্জা থাকলে এই মানুষগুলোর কাছে এসে ক্ষমা চান। যে মানুষগুলো প্রাণ দিয়েছে, যে মানুষগুলো উন্মাদ হয়ে গেছে পুরনো কাগজ খোঁজার জন্য, সমস্ত ধর্মবর্ণের মানুষ, আমরা শুধু বলছি এই বটদের এই চেষ্টা আমরা প্রতিহত করব। আমরা নেতাজির বংশধর, আমরা ভগৎ সিংয়ের ভারতবর্ষের মানুষ। এই আরএসএস বিজেপি সেদিন ব্রিটিশদের পা চেটেছিল, আজকে আমেরিকার পা চাচ্ছে। নরেন্দ্র মোদী গেছিল ট্রাম্পকে ভোটে জেতাতে আমেরিকাতে, আর আজকে যখন ট্রাম্প দিনের পর দিন ভারতবর্ষের উপর 50%, কালকে বলছে 500% ট্যাক্স বসাবো, ভারতবর্ষের শ্রমিককে পায়ে শিকল পরিয়ে ভারতবর্ষে নামিয়ে দিয়ে যাচ্ছে, দিল্লিতে নামিয়ে দিয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদী ট্রাম্পের বিরুদ্ধে কিছু বলার সাহস নেই। ভারতবর্ষের দরিদ্র পিছিয়ে পড়া মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এসআইআর, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের মানুষ প্রতিরোধ সংগ্রাম চালু লাগবে, এই কথা বলার জন্য আমি আপনাদের মধ্যে এসেছিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।